স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, ট্যাক্স সিজন চলছে, অঙ্কের অনেক হিসেব নিকেশ আপনাকে মেলাতে হচ্ছে। আপনার এই হিসেব নিকেশকে সহজ করতে আমাদের বিশেষ এই আয়োজন। পুরো ট্যাক্স সিজন জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে। আলোচনার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, ধন্যবাদ অপল আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। জি দর্শক, আমাদের আজকের যে আলোচনায় গুরুত্ব পাবে ট্যাক্স ফাইলের যেসব ভুলে আপনি বিপদে পড়তে পারেন, ট্যাক্স রিটার্নের কমন মিস্টেক, বিওআই রিপোর্টিং আপডেট, 1099 কে রিপোর্টিং আপডেট, ক্যাপিটাল গেইন রিপোর্টিং সহ আইআরএস রেড ফ্ল্যাগ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ট্যাক্স সংক্রান্ত, আপনারা যদি কোনো কিছু জানতে চান, তাহলে টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করব। দেবব্রত চক্রবর্তী, বিওআই রিপোর্টিংটি কি, এটি কিভাবে কাজ করে, এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিওআই রিপোর্টিং বেসিক্যালি বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, যেটা অনেকেই অ্যাওয়্যার আছেন। এই বিওআই রিপোর্টিং কিন্তু এটা নতুন না, এটা অলরেডি স্টার্ট হয়েছিল জানুয়ারি 13 পর্যন্ত এটা ডেডলাইন ছিল প্রথমে বিওআই রিপোর্টিংয়ের। এখন এটা ওরা বিভিন্নভাবে বলেছে, যারা জানুয়ারি 1, 2024 এর পূর্বে কোম্পানি ফর্ম করেছিলেন তাদের রিপোর্টিং ডেডলাইন ছিল জানুয়ারি 13, 2025। বাট আনফর্চুনেটলি এটা কোর্টের স্ট্যান্ডিং অর্ডারের কারণে এটা টেম্পোরারি পোস্ট ছিল, মানে এটা ওরা হোল্ড করে রাখছিল ডিউ টু কোর্ট অর্ডার। এবং এটা আমার মনে হয় 2 ধাপে এটা পোস্ট ছিল রিপোর্টিংটা, কারণ এটা কোর্ট অর্ডারের মাধ্যমে এটা মানে স্টপ করে রাখছিল। বাট এটা আবারও কিন্তু স্টার্ট হয়েছে। তার মানে এখন এই কোর্ট অর্ডারের মাধ্যমে যেটা ব্যান ছিল এটা আবার ওপেন হয়েছে, এবং যেটা মার্চের 21 ওরা এখন ডেডলাইন দিচ্ছে। তার মানে যারা এখনও বিওআই রিপোর্টিং করেন নাই, আবারও বলছে যে বেনিফিশিয়াল ওনারশিপ রিপোর্টিংটা মিনস হচ্ছে এটা ফিনসেনের একটা ম্যান্ডেটরি রিপোর্টিং। তার মানে কোম্পানির যারা ওনার আছেন, যারা সি কর্প, এস কর্প, এলএলসি, পিএলএলসি, সোজা কথা যারা কোম্পানির পার্টনার আছেন, যারা ওন করেন, আপনাদের ইনফরমেশন রিপোর্টিং, এগুলো আপনাদের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনাদের অ্যাড্রেস, পার্সেন্টেজ অফ ওনারশিপ, এই সমস্ত যাবতীয় তথ্য ওরা চাচ্ছে। তো যাই হোক, এটার মানে উদ্দেশ্য একটাই, যাতে ভবিষ্যতে ওরা ট্র্যাক করতে পারে মোর এফিসিয়েন্টলি, যাতে করে ফ্রড প্রিভেনশন করতে পারে। কারণ দেখা যাচ্ছে যে কোম্পানি একজন ওপেন করে, আবার কোম্পানি হয়তো অনেক সময় ট্রান্সফার হচ্ছে, ওনারশিপ ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটা কিন্তু তাদের রেকর্ডে অনেক সময় থাকে না। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে ট্যাক্সের কোনো ইস্যু দাঁড়ায়, কোনো কারণে ফ্রডল্যান্ড অথবা এই যে ফিনসেনের যে সমস্ত অপারেশন আছে, এগুলো যাতে ওরা ইফিসিয়েন্টলি ট্র্যাক করতে পারে, যে কারণে কিন্তু এই বিওআই রিপোর্টিংটা ওরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে এবং এটা ম্যান্ডেটরি করতেছে, যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে হু ইজ দ্য ওনার অ্যান্ড হু ইজ রেসপন্সিবল পারসন ফর দ্য বিজনেস। তো যাই হোক, আবারও বলছে এটাই যে কোর্টের অর্ডারের মাধ্যমে যে এটা এতদিন পজ ছিল বা ব্যান ছিল, এটা এখন আবার চালু হয়েছে। আপনাদের রিপোর্টিং ডেডলাইন দিয়েছে মার্চ 21। তার মানে যারা পূর্বে এই রিপোর্টিং কমপ্লিট করেন নাই, আপনাদের সময়সীমা হচ্ছে মার্চ 21, এবং আপনারা যারা এর মধ্যে করতে পারবেন না, কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি। আমরা শুনবো আপনার কাছ থেকে, আরো বিস্তারিত শুনবো। একজন দর্শকের টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আদাব দাদা। হ্যাঁ, আদাব। ওই যে আমার প্রশ্ন হলো, আমার মেয়ে, ছোট মেয়ে 9,000 টাকা ইনকাম করছে, আবার ও আমার ডিপেন্ডেন্ট, ওর স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে, বা সিঙ্গেল ফাইল করবে আর কি। এখন শুনেন, যেটা প্রশ্ন আপনার মেয়ে 9,000 টাকা আর্ন করেছে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা যেটা করি, যেহেতু আমি ধরে নিলাম আপনার এই মেয়ে আন্ডার এজ চাইল্ড, আন্ডার 17 ইয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি ইনকাম কি বলে ইআইসি, যেটা আনইনকাম ট্যাক্স ক্রেডিট থ্রেশহোল্ডের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মেয়ের জন্য কিন্তু অবশ্যই আনইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন। আপনার যদি মানে লো ইনকাম থাকে, এর জন্য আমরা যেটা করি যে এই মেয়েকে আমরা প্যারেন্টসের সাথে ডিপেন্ডেন্ট দেখাই, আপনার সাথে ডিপেন্ডেন্ট থাকবে, এবং তার যেহেতু 9,000 ইনকাম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার যদি W2 থাকে, তার ইনকাম রিপোর্টিং কিন্তু ম্যান্ডেটরি না, সে কিন্তু ফাইল না করলেও চলে। কিন্তু আমরা যেটা করি, যদিও তার ইনকাম রিপোর্টিং ম্যান্ডেটরি না, আপনার ফাইলে ডিপেন্ডেন্ট থাকবে, সেটাই ম্যাক্সিমাম বেনিফিট। বাট স্টিল আমরা দেখি যদি আপনার মেয়ের কোনো উইথহোল্ডিং থাকে,
লেটস সে তার একটা ডিসেন্ট অ্যামাউন্ট $300 বা $400 ট্যাক্স উইথ হোল্ডিং আছে, এবং আমরা ক্যালকুলেট করে দেখি যে আমরা যদি তার এই ফাইলটা আলাদা করি, এবং ডেফিনেটলি কিন্তু এই $9,000 ইনকাম আপনার সাথে আসবে না, কারণ চাইল্ডের ইনকাম কখনোই প্যারেন্টসের সাথে আসে না। এবং অবশ্যই তার এই ফাইল যদি করতে চান তাকে সেপারেট ফাইল করতে হবে, এবং আমরা এই ফাইল তখনই করি যেহেতু এটা ম্যান্ডেটরি রিপোর্টিং রিকোয়ারমেন্ট না। কারণ আপনি যেটাও জানতে চাইছেন যে থ্রেশহোল্ডটা কত, যেটা সিঙ্গেলের থ্রেশহোল্ড হচ্ছে 14,600 এর নিচে, তো ওর ইনকাম থ্রেশহোল্ডের নিচে, বাট স্টিল আমরা ফাইল করি যদি তার উইথ হোল্ডিং করা থাকে ওই উইথ হোল্ডিংটা ফেরত নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে সে $200-300 ব্যাক পেতে পারে, তখন আমরা এই ফাইলটা করি শুধুমাত্র সে যে ট্যাক্সটা দিয়েছে সেটা ফেরত নেওয়ার জন্য। বাট এগেইন এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ যদি কোনো সিঙ্গেল চাইল্ড বা যেই থাক তার ইনকাম 14,600 নিচে থাকলে আপনার ফাইল না করলেও চলে। বাট আমরা এই ক্ষেত্রে অনেক সময় ফাইল করি উইথ হোল্ডিং ট্যাক্সটা ফেরত নেওয়ার জন্য। বাট ম্যাক্সিমাম বেনিফিট কিন্তু হবে এভাবেই, ডেফিনেটলি চাইল্ড আপনার ফাইলে ডিপেন্ডেন্ট থাকবে এবং তার এই ইনকামের জন্য আলাদা ফাইল করি উইথ হোল্ডিং ট্যাক্সটা ব্যাক নেওয়ার জন্য। ধন্যবাদ। জি, বিওআই রিপোর্টিং এর আপডেট সম্পর্কে জানছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই বিওআই রিপোর্টিং তো বললামই যে মার্চের 21 হচ্ছে এটা ডেডলাইন। যারা আপনারা এখনও করেন নাই আপনাদেরকে অবশ্যই মার্চ 21 মধ্যে যারা কোম্পানি ওন করেন এই রিপোর্টিং কমপ্লিট করবেন, আদারওয়াইজ কনসিকুয়েন্ট উইল বি এ পেনাল্টি। জি, 1099 রিপোর্টিং সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, 1099 রিপোর্টিং এইবার কিন্তু যেমন এই যে জেল, ভ্যানমো, যে ক্যাশ অ্যাপের কথাগুলো আমরা বলতেছিলাম, আইআরএস কিন্তু এই 2024 এর ট্যাক্স রিটার্নে কিন্তু এই যে জেল রিপোর্টিং কিন্তু ম্যান্ডেটরি বলেছে, যে এটাকে বলে টিপিএসও, এবং গত 2 বছর পর্যন্ত কিন্তু এটা ট্রানজিশনাল ছিল, যে তারা ম্যানেজ করতে পারেন না, এত হিউজ ট্রানজ্যাকশন ছিল। বাট আইআরএস কিন্তু বলতেছে এই ট্যাক্স রিটার্নে এটা কিন্তু ম্যান্ডেটরি রিপোর্টিং। এখন প্রশ্ন হচ্ছে, আইআরএস এটাও বলছে যে আন্ডার টিপিএসও যারা জেল, ভ্যানমো, ক্যাশ অ্যাপের মাধ্যমে যারা বিজনেস ট্রানজ্যাকশন করেছেন, নট এভরিওয়ান, অনেকে আছে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারকে জেলে টাকা পাঠান গিফট কেনার জন্য, অনেক সময় হয়তো বিভিন্ন প্রয়োজনে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য টাকা পাঠান, ওইগুলো না। আপনি যদি বিজনেস পারপাসে জেল ইউজ করেন, আপনি যদি গুডস অ্যান্ড সার্ভিস সেলের মাধ্যমে যদি টাকা আপনি আর্ন করেন, তো সেই ক্ষেত্রে 2024-এ আপনার সেই ট্রানজ্যাকশান যদি মোর দেন 5,000 হয়, তখন কিন্তু জেল আপনাকে 1099 পাঠাবে। এবং আইআরএস বলছিল এই 1099 পাওয়ার কথা জানুয়ারি 2025-এর মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি নাও ফেব্রুয়ারি 21 আমরা আজ পর্যন্ত কিন্তু কাউকে দেখি নাই এই জেলের 1099 নিয়ে আসতে। তা আমরা স্টিল কনফিউজ যে ওয়াটস গোয়িং অন, যেহেতু ম্যান্ডেটরি রিপোর্টিং বলতেছে, বাট জেল কিন্তু কাউকে এখনো পর্যন্ত 1099 পাঠায় নাই। ইনফ্যাক্ট অনেকেই ট্যাক্স ফাইল অলরেডি করে ফেলেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন যদি এই জেল 1099 পাঠানো শুরু করে বা ভ্যানমো, তো সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ অনেকেই ফাইল করতেছে, কারণ তারা ওয়েট করছে জানুয়ারি 15 পর্যন্ত, হোল জানুয়ারি, কিন্তু তারা এটা পাঠায় নাই। তা ঠিক আমি কনফিউজ, আই ডোন্ট নো হাউ আইআরএস উইল কি বলে সেটাকে, এই রিপোর্টিংটা কীভাবে নেবে। বাট আরও নিয়মটা বলছি যে 2024-এ আইআরএস বলতেছিল যে কারো ট্রানজ্যাকশন যদি 5,000-এর বেশি হয় ফর গুডস অ্যান্ড সার্ভিস, সেই ক্ষেত্রে 1099 পাবে, যেটা 2025-এ নেক্সট ইয়ারে হবে লিমিটটা হচ্ছে 2,500। তার মানে আগামী বছর যাদের জেলের ট্রানজ্যাকশন 2,500-এর বেশি হবে ফর গুডস অ্যান্ড সার্ভিস, তাদেরকে রিপোর্টিং ম্যান্ডেটরি। আর 2026-এ অনলি 600, যাদের 600-এর বেশি আপনাদের ট্রানজ্যাকশন থাকবে তারাও 1099 পাবে। বাট এটাই আনফর্চুনেটলি এখনও পর্যন্ত কাউকে দেখে নেই জেল 1099 পাঠাতে। সেই ক্ষেত্রে আই এম স্টিল কনফিউজ যে আসলে আইআরএসের যে ম্যান্ডেটরি অর্ডার যেটা ছিল, হাউ ইট উইল বি ইমপ্লিমেন্টেড, সেটা একটা বিষয়। আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নেই। জেনিব হাসান বলছেন, 2 ফ্যামিলি হাউস অর রেন্টাল ইনকাম রিপোর্ট করার সময় কি ডিপ্রিসিয়েশন প্রতি বছর ক্লেম করতে পারবেন কিনা? এখন দেখুন যে আপনার যদি রেন্টাল প্রপার্টি থাকে, যে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার যে রেন্টাল প্রপার্টির যে ভ্যালু থাকবে সেটা কিন্তু আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন বা ডেপ্রিসিয়েশন নিতে পারেন। সেক্ষেত্রে রুলটা হচ্ছে আপনার যে প্রপার্টি ভ্যালু থাকবে, লেটস আমি এক্সাম্পল দিব যে আপনার প্রপার্টি ভ্যালু ধরুন পারচেস প্রাইস হচ্ছে 500,000, আমি রাউন্ডিং নাম্বার ইউজ করতেছি, ধরুন ক্লোজিং কস্ট আছে অ্যানাদার 20,000। তো সেই ক্ষেত্রে আমি প্রসিডিউরটা বলছি যে ডেফিনেটলি ডেপ্রিসিয়েশন নিতে পারবেন, আনসার ইজ ইয়েস, বাট প্রসিডিউরটা হাউ ইউ ক্যান টেক দ্য ডেপ্রিসিয়েশন।
এবং প্রসিডিওরটা হচ্ছে এই, ধরুন আপনার প্রপার্টি হচ্ছে 500,000 এবং আপনার ক্লোজিং কস্ট হচ্ছে লেটস সে 20,000, তাহলে আপনার প্রপার্টির টোটাল মানে কস্ট দাঁড়াচ্ছে, বেসিস দাঁড়াচ্ছে হচ্ছে 520,000। তো এখন আপনার এই যে 520,000 এর মধ্যে কিন্তু দুইটা পোর্শন আছে, ল্যান্ড এবং বিল্ডিং। একটা জিনিস মনে রাখবেন যে ল্যান্ডের কিন্তু কোনোদিন ডেপ্রিসিয়েশন হয় না, কারণ ল্যান্ড হচ্ছে পারপেচুয়াল এন্টিটি। তো সেই ক্ষেত্রে শুধু বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। ট্রিকটা হচ্ছে এইটাই, অনেক অ্যাকাউন্টেন্ট করে কি এই পুরো 520,000-এর উপরে ডেপ্রিসিয়েশন নিয়ে নেয়। তো এটা কিন্তু রং, কারণ এই 520,000-এর মধ্যে ল্যান্ড আছে, বিল্ডিং আছে। তো আপনি শুধু বিল্ডিংটাকে ডেপ্রিসিয়েট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যেটা করবেন, আপনি টোটাল 520,000 থেকে সিটির অ্যাসেসমেন্ট ভ্যালু অনুযায়ী ইউজুয়ালি আমরা দেখি যে ল্যান্ডের অ্যারাউন্ড 20% ল্যান্ড অ্যালোকেশন থাকে, বিল্ডিং থাকে 80%। তার মানে আপনার 520,000-এর 80% নেবেন যেটা বিল্ডিং, ওইটাকে আপনার 27.5 ইয়ার্স আপনার ডেপ্রিসিয়েশন নিতে পারবেন, 27.5 বছর, এবং পার ইয়ারে এটা আপনার ট্যাক্স রিটার্নে এক্সপেন্স দেখাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইআরএস কেন এটা অ্যালাউ করে? এটা অ্যালাউ করে যেহেতু আপনার ইনিশিয়াল ইয়ারগুলোতে আপনার ফাইন্যান্সিয়াল কি বলে একটু ক্যাশ ফ্লো শর্টেজ থাকে, তখন আইআরএস অ্যালাউ করে যে আপনার ডেপ্রিসিয়েশনের মাধ্যমে কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পান। এখন মনে রাখবেন যেহেতু আপনি ট্যাক্স অ্যাডভান্টেজ পাচ্ছেন এই ডেপ্রিসিয়েশনের মাধ্যমে, এইটারে কিন্তু বলে যে ডেপ্রিসিয়েশন রিক্যাপচার। তার মানে এই প্রপার্টি যখন আপনি ভবিষ্যতে সেল করবেন তখন কিন্তু এটা অ্যাডব্যাক হয়ে যায় আপনার বেসিসের মানে সেলের সাথে, তখন কিন্তু আপনার ক্যাপিটাল গেইন বেড়ে যাবে। তো মনে রাখবেন এই ডেপ্রিসিয়েশনের মাধ্যমে এখন যে ট্যাক্স অ্যাডভান্টেজ নিচ্ছেন এটা ডেপ্রিসিয়েশন রিক্যাপচার বলে, ভবিষ্যতে যখন সেল করবেন তখন এই পরিমাণ ডেপ্রিসিয়েশনটা কিন্তু আপনার ক্যাপিটাল গেইনটাকে বাড়িয়ে দিবে। এটা কিন্তু মাথায় রাখবেন ডেপ্রিসিয়েশন নেওয়ার সময়। জি, আমরা আরো একটু টেলিফোন নিয়ে আসি। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটি পেয়েছিলাম দর্শক সেটি স্পষ্ট হয়েছে উত্তরটি। টেলিফোনে কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি আমি মোহাম্মদ বলছিলাম। ভাইয়ার কাছে একটা প্রশ্ন ছিল যে আমার ফুল টাইম কাজের পরও আমি মানে স্টাডি একটা ইয়ে ছিল, স্টাডিতে আমি যখন একটা ফর্ম ফিল আপ করতাম আমার কলেজ থেকে দিয়েছে 1098T। তো এটা আমি কিভাবে ক্রেডিটের সাথে মানে ট্যাক্স ফাইলিং এর সাথে অ্যাড করব? হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি 1098T পান, ডেফিনেটলি আপনি স্টুডেন্ট এবং আপনি যে টিউশন দিয়েছেন কলেজকে সেই জন্য এই 1098T দিয়েছেন। তো আপনি অবশ্যই এই 1098T কিন্তু ট্যাক্স ফাইলে রিপোর্ট করবেন, কারণ এটার জন্য আপনাকে দুই ধরনের ক্রেডিট দিবে। আপনি যদি 3 ইয়ার্স কলেজের ধরুন 4 ইয়ার্স কলেজের মধ্যে আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে স্টাডিংয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন, যেটা মিনিমাম $1,000 রিফান্ডেবল সরাসরি। তার মানে লেটস আপনি যদি উদাহরণস্বরূপ যদি আপনি $4,000 টিউশন পে করেন এবং আপনি যদি লেটসে আমি অ্যাজিউম করতেছি আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই $4,000 টিউশন পে করার জন্য আপনি $1,000 আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন। আবার অনেক সময় আপনার কি বলে এটাকে ওই যে টিউশন এডুকেশন ক্রেডিটও পায়, ডিপেন্ডস অন দ্য ইনকাম, সেটা কিন্তু আবার টিউশন ক্রেডিট দেয় নিউ ইয়র্ক স্টেট। তার মানে আপনি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন 1,000, আপনি এডুকেশন ক্রেডিট পেতে পারেন ডিপেন্ডস অন ইউর ইনকাম, আবার নিউ ইয়র্ক স্টেট আপনাকে টিউশন ক্রেডিটও দেবে। তো এটা হিউজ অ্যাডভান্টেজ। আমি অ্যাডভাইস করব যে যারাই এইরকম টিউশন পে করেন, যারা কলেজ স্টুডেন্ট আছেন, আপনারা কিন্তু অবশ্যই এই 1098 ট্যাক্স রিটার্নে দিবেন। এটা গ্রেট অ্যাডভান্টেজ এবং যেটা আপনার রিফান্ডটাকে ম্যাক্সিমাইজ করবে আপনার বিভিন্ন ক্রেডিটের মাধ্যমে, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এডুকেশন ক্রেডিট অ্যান্ড অলসো টিউশন ক্রেডিট ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট। ধন্যবাদ আপনাকে। জি, আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন। আমরা আলোচনাতে যাই। ক্যাপিটাল গেইন রিপোর্টিং সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, কোনো আপডেট দিবেন কিনা? ধন্যবাদ আপনাকে। ক্যাপিটাল গেইন আলোচনা করার আগে আমি আরেকটু বিষয় বলবো, যেহেতু এই 1098 নিয়ে কথা হচ্ছে, তো এইটার বিষয় হচ্ছে দেখুন এই যে এডুকেশন ক্রেডিট এটা কিন্তু অনেকে কিন্তু অ্যাবিউজ করে ট্যাক্স রিটার্নে। অ্যাবিউজ করে কিরকম, যেহেতু আমি একটু আগে বললাম যে $1,000 রিফান্ডেবল আমেরিকান অপরচুনিটি ক্রেডিট দেয় যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ারে পরে কেউ, এবং সেই ক্ষেত্রে এডুকেশন ক্রেডিট আছে প্লাস টিউশন ক্রেডিট আছে নিউ ইয়র্ক স্টেট থেকে। অনেক মানে ডিসঅনেস্ট ট্যাক্স প্রিপেয়ার তারা করে কি অনেক সময় ক্লায়েন্টের রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য দেখা গেছে যে জীবনে কলেজেই যায় না কেউ, তার এই এডুকেশন ক্রেডিট ক্লেম করতেছে ট্যাক্স রিটার্নে। তো যার কারণে আইআরএস এর কিন্তু এটা একটা হাইয়েস্ট কি বলে রেড ফ্ল্যাগ এরিয়া। আইআরএস কিন্তু খুব ক্লোজলি মনিটর করে এডুকেশন ক্রেডিটের ক্ষেত্রে। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে যারা টিউশন পে করেন না, যাদের 1098 নাই, তারা কিন্তু কোনো অবস্থাতেই হাইপোথেটিক্যালি ট্যাক্স রিটার্ন এটা ক্লেম করবেন না। এটা কিন্তু রেড ফ্ল্যাগ রেজ করে। অ্যাজ এ রেজাল্ট ইউ উইল গেট অডিটেড। আপনি যদি এখন আইআরএস টাকা দিয়েও দেয় আপনাকে, ভবিষ্যতে কিন্তু এটা পেনাল্টি সহকারে ব্যাক করতে হবে। তার মানে অবশ্যই এই এডুকেশন ক্রেডিটকে আপনারা মিসইউজ করবেন না। যারা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন কিন্তু অন্য স্টেটে ট্যাক্স দিয়েছেন, অন্য স্টেটের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, নিউ ইয়র্কে থাকেন, সেই ক্ষেত্রে কি নিউ ইয়র্ক স্টেট থেকে ট্যাক্স রিটার্ন পাবেন? এখন দেখুন এই যে এডুকেশন ক্রেডিট এটা
বেসিক্যালি ফেডারেল ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট যেটা বলছি, এটা আপনি যে স্টেটই পড়াশোনা করেন, যদি আপনি টিউশন পে করেন এবং আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ক্রেডিট ক্লেম করতে পারবেন ফেডারেলি। এবং সেই ক্ষেত্রে যে স্টেটে আপনি থাকেন ওই স্টেটের ল অনুযায়ী, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নিউ ইয়র্ক স্টেটে এডুকেশন ক্রেডিট দেয়, এরকম মানে অন্যান্য স্টেটেরও এই ধরনের ল আছে। তো মোট কথা হচ্ছে এটাই যে আপনাকে অবশ্যই 1090T পেতে হবে, আপনাকে স্টুডেন্ট থাকতে হবে এবং এলিজিবল ইনস্টিটিউশন আপনাকে পড়তে হবে, এটা হলো মেইন জিনিস। আপনাকে এলিজিবল ইনস্টিটিউশনে যদি পড়াশোনা করেন তবেই 1090T পাবেন এবং সেটা আপনার ট্যাক্স রিটার্নে রিপোর্ট করবেন, ডিপেন্ডস হুইচ ইয়ার ইউ আর স্টাডিং। এবং ক্রেডিটগুলো হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন, ডিপেন্ডস অন হাউ মেনি ইয়ার্স ইউ আর স্টাডিং, অ্যান্ড অলসো লাইফ টাইম লার্নিং ক্রেডিট অলসো পেতে পারেন এর জন্য। আমরা ক্যাপিটাল গেইনে ছিলাম, তো যাই হোক ক্যাপিটাল গেইন আলোচনা করব এখন। যাই হোক এই ক্যাপিটাল গেইনের ব্যাপারে বলবো একটা বিষয়, যে অনেকেই কিন্তু বাড়ি বিক্রি করেন এবং আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা প্রাইমারি হাউস সেল করেন, আবার অনেকে আছে ইনভেস্টমেন্ট প্রপার্টি সেল করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপিটাল গেইন রিপোর্টিংটা অনেকে একটু কনফিউজ থাকেন যে আসলে কখন এই গেইনটা রিপোর্ট করবেন, কখন করবেন না। যেমন অনেকেই একটা আইডিয়া থাকে যে কেউ যদি প্রাইমারি হাউস সেল করেন, আপনারা সেটা জানেন যে আপনারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন আপ টু 500,000 ক্যাপিটাল গেইন পর্যন্ত আপনাকে রিপোর্ট করতে হয় না, কারণ এটা কেবল এক্সক্লুডেবল ফ্রম দ্য ট্যাক্স। আর যদি আপনি সিঙ্গেল ফাইল করেন আপ টু 250,000 ক্যাপিটাল গেইন ইউ ডোন্ট নিড টু রিপোর্ট, এবং সেটা আপনার এক্সক্লুডেবল, ইউ ডোন্ট টু পে এনি গেইন ট্যাক্স অন দিস গেইন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এক্সক্লুশন, এটা অনেকেই কনফিউজ থাকে যে কখন এই এক্সক্লুশনটা নেওয়া যায়, কি কি ক্রাইটেরিয়া, আবার কখন রিপোর্টিংটাও ম্যান্ডেটরি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, আপনাকে এই ক্যাপিটাল গেইন এক্সক্লুশন নিতে গেলে, যেমন উদাহরণস্বরূপ বলবো আপনি আপনার প্রাইমারি হাউস সেল করেছেন, তো সেই ক্ষেত্রে লেটসে আমি আগে ক্যাপিটাল গেইনটা এক্সপ্লেন করতেছি। লেটসে আপনার বাড়ির দাম ছিল 500,000, আমি রাউন্ড নাম্বার ইউজ করতেছি এগেইন, এবং আপনার ক্লোজিং কস্ট ছিল লেটসে অ্যানাদার 20,000, এগেইন 520,000 হচ্ছে আপনার টোটাল বেসিস বাড়ির। আপনি যদি এটাকে 700,000 বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে বা ধরেন $1 মিলিয়ন বিক্রি করলেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 1 মিলিয়ন মাইনাস 520, যেটা 480,000 ক্যাপিটাল গেইন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 480,000, আমি সিম্পলি এক্সপ্লেন করতেছি। এখন ধরুন আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করতেছেন এবং আপনার দুইটা কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে এই গেইন এক্সক্লুশন নিতে গেলে 480,000। প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই ওনারশিপ টেস্ট এবং ইউজ টেস্ট দুইটাই আপনাকে পাস করতে হবে। ওনারশিপ টেস্ট হচ্ছে আপনাকে অবশ্যই এই মানে হাউসটা ওন করতে হবে, আপনি যদি নিজে ওনার না হন ইউ ক্যানট টেক দ্য গেইন এক্সক্লুশন। এবং আরেকটা হচ্ছে ইউজ টেস্ট। ইউজ টেস্টটা হচ্ছে আপনাকে অবশ্যই 2 ইয়ার্স এই বাড়িতে থাকতে হবে ডিউরিং দ্য 5 ইয়ার্স, মানে 5 ইয়ার্স পিরিয়ডে যখন মধ্যে যদি আপনি সেল করেন 2 বছর অবশ্যই আপনাকে থাকতে হবে এই গেইন এক্সক্লুশন নেওয়ার জন্য। তার মানে আপনাকে অবশ্যই ওনার হতে হবে, আপনাকে অবশ্যই 2 ইয়ার্স অ্যাটলিস্ট বাড়িতে থাকতে হবে। দেন আপনার গেইন যদি আপ টু 500,000 হয়, যেটা উদাহরণ দিলাম 480,000, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গেইনটা এক্সক্লুডেবল, আপনাকে কোনো গেইন ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি ওনার এবং আপনি ইউজ টেস্ট দুইটাই মিট করেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে গেইন ট্যাক্স এক্সক্লুশন, তো যেহেতু এটা 500-এর নিচে আপনার 480,000 আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি রিপোর্টিং করবেন কি করবেন না, এটা একটা প্রশ্ন। এখন দেখুন যে কখন, আমি এটাই বলবো যে রিপোর্টিংটা ম্যান্ডেটরি কখন। যে ধরুন আপনি যখন বাড়িটা বিক্রি করবেন, আপনি অ্যাটর্নিকে বলেছেন যারা ক্লোজিংয়ে থাকে যে এটা আমার প্রাইমারি হাউস, তো সেই ক্ষেত্রে তখন অ্যাটর্নি করবে কি, ওরা ক্যালকুলেট করে দেখবে যে যদি গেইন এরকম 500,000-এর নিচে থাকে, ওরা কিন্তু আপনাকে 1099S একটা ফর্ম আছে যেটা অ্যাটর্নি ইউজ করে, এটা আপনাকে দিবে না, কারণ অ্যাটর্নি জানে যে আপনার গেইন যদি 500-এর নিচে হয় ইট ইজ নট ট্যাক্সেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো বাড়ি ইভেন প্রাইমারি হাউস সেলের মাধ্যমে যদি 1099S পান, অ্যাটর্নি যদি আপনাকে 1099S দিয়ে থাকে ডিউ টু সেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যান্ডেটরি রিপোর্টিং। এবং এই কারণে ম্যান্ডেটরি রিপোর্টিং, ইভেন যদি আপনার ক্যাপিটাল গেইন 500,000 নিচেও থাকে, যেটা উদাহরণ দিলাম, আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে বিকজ ইউ রিসিভ দ্য 1099S। তো সেই ক্ষেত্রে আপনার ডাজেন্ট ম্যাটার হাউ মাচ গেইন ইজ দেয়ার, ইউ হ্যাভ টু রিপোর্ট দ্য গেইন ইভেন ইফ ইট এক্সক্লুডেবল। আরেকটা হচ্ছে আবার কখন ম্যান্ডেটরি রিপোর্টিং, যদি আপনার গেইনটা 500-এর বেশি হয়। তো আমরা একটু আগে বলছিলাম যেহেতু মেরিট ফাইলিং জয়েন্টলির কাছে 500,000-এর উপর গেইন দিতে হবে না, লেটস আপনার গেইন হলো 700,000, তখন কিন্তু অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে। যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। তো এই হচ্ছে যে ক্যাপিটাল গেইন রিপোর্টিং প্রসিডিওর, কখন করবেন কখন করবেন না। আবার এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে 5 ইয়ার্স টেস্ট যেটা বলছিলাম যে 5 বছরের মধ্যে আপনাকে 2 বছর থাকতে হবে, এটা সামটাইম 10 ইয়ার্সও হয়,
এটাকে বলে যে সাসপেনশন অফ দ্য 5 ইয়ার টেস্ট পিরিয়ড। সেটা কখন? আপনি যদি গভর্নমেন্ট অফিসিয়াল হন এবং গভর্নমেন্টের যদি স্ট্যান্ডিং অর্ডারে যদি আপনি কোনো ফরেন সার্ভিস অথবা ইন্টেলিজেন্স কমিউনিটিতে যদি আপনি কাজ করেন, এবং সেই ক্ষেত্রে আপনি যদি, তখন কিন্তু আপনার এই টেস্টটা 10 ইয়ার্স হয়ে যাবে 5 ইয়ার্সের জায়গায়। 10 ইয়ার্সের মধ্যে 2 ইয়ার্স থাকলেই হবে। এবং কন্ডিশন কি? যে আপনার মেইন হোম থেকে আপনার সার্ভিস স্টেশন, আপনার কাজের জায়গায় অ্যাটলিস্ট 50 মাইল দূরে থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই গভর্নমেন্ট স্ট্যান্ডিং অর্ডারে গভর্নমেন্টের হাউজিংয়ে থাকতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট মিট দ্য 10 ইয়ার্স টেস্ট, যেটা 5 ইয়ার টেস্ট ছিল। এখন আরেকটা বিষয় বলবো, যেহেতু ক্যাপিটাল গেইনের কথাই বলতেছি, যে আপনি কিভাবে এই ক্যাপিটাল গেইনটা অ্যাভয়েড করতে পারেন। যে আমরা তো এতক্ষণ বললাম প্রাইমারি হাউসের কথা, যে 500,000 পর্যন্ত আপনাকে গেইন ট্যাক্স দিতে হয় না যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন। কিন্তু এখন লেটস সে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, সেই ক্ষেত্রে কী রুলস? মনে রাখবেন যে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইভেন $1 ক্যাপিটাল গেইন হলেও কিন্তু এটা রিপোর্টেবল, আপনাকে রিপোর্ট করতে হবে। এবং এক্সেপশন হচ্ছে যে অনেকেই এটা জানেন, যে অনেকেই শুনেছেন যে যদি আপনি কোনো একটা বাড়ি বিক্রি করেন এবং উইদিন 6 মান্থের মধ্যে যদি আরেকটা সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি যদি পারচেস করেন, তখন ক্যাপিটাল গেইন দিতে হয় না। এটা অনেকে জানে, কিন্তু এটা আসলে মানে বিষয়টা কি আপনারা অনেকেই ক্লিয়ার না। তা আমি এটাই বলতেছি যে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। আবার যেটা বললাম যে যদি 6 মান্থের মধ্যে সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করেন, সেই ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না, বাট দেয়ার ইজ এ স্পেশাল প্রসিডিওর। এটা কিন্তু অটোমেটিক না। তো এটাকে বলে 1031 এক্সচেঞ্জ। আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, আপনি যদি 1031 এক্সচেঞ্জে কোয়ালিফাই করেন, দেন আপনার ক্যাপিটাল গেইন থাকলেও ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স বিকজ ইউ কোয়ালিফাই ফর দ্য 1031 এক্সচেঞ্জ। সেটা কীভাবে কোয়ালিফাই করবেন? এখন দেখুন, এই 1031 এক্সচেঞ্জে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই আপনাকে কতগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন কি? আপনাকে অবশ্যই সিমিলার লাইক কাইন্ড ইনভেস্টমেন্ট প্রপার্টি পারচেস করতে হবে উইদিন 6 মান্থ অফ দ্য সেল। তার মানে আপনার আগের প্রপার্টিটা যেদিন বিক্রি করবেন ওই দিন থেকে 180 দিনের মধ্যে আপনি যদি সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই পূর্ববর্তী হাউসের যে ক্যাপিটাল গেইন থাকবে, ইউ ডোন্ট নিড টু পে দ্য গেইন ট্যাক্স। এবং সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে। আপনার অ্যাটর্নি, কোয়ালিফাইড অ্যাটর্নি নিয়োগ করতে হবে যারা 1031-এর লিগ্যাল প্রসিডিওরগুলো মেনটেন করে। এটা কিন্তু অটোমেটিক না, আপনাকে লিগ্যাল প্রসিডিওরগুলো ওইভাবে মেনটেন করতে হবে যাতে করে 1031 এক্সচেঞ্জ আপনি কোয়ালিফাই করেন। সেকেন্ড হচ্ছে, আপনি যে নতুন প্রপার্টিটা কিনবেন সিমিলার লাইক কাইন্ড, এটার কিন্তু আবার ডেফিনেশন আছে। আপনি যদি 1 ফ্যামিলি হাউস বিক্রি করেন, আপনার কিন্তু মানে 1 ফ্যামিলি হাউসে কিনতে হবে একটা। এবং এই যে প্রপার্টিটা কিনবেন, এটা অবশ্যই আগের যে প্রপার্টিটা বিক্রি করছেন তার থেকে মানে গ্রেটার ভ্যালু থাকতে হবে। তার মানে আগের যদি কোনো প্রপার্টি আপনি বিক্রি করেন 500,000 একটা 1 ফ্যামিলি হাউস, আপনাকে অবশ্যই একটা 1 ফ্যামিলি হাউস কিনতে হবে, যেটার দাম হইতে হবে মিনিমাম 500,000 অথবা তার উপরে। আপনি যদি 450,000 দিয়ে কিনেন, ইউ উইল নট কোয়ালিফাই ফর দ্য 1031 এক্সচেঞ্জ। সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স আর মাপ পাবেন না, আপনাকে দিতে হবে। তার মানে অবশ্যই আপনাকে সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করতে হবে, যে এরকম প্রপার্টি বিক্রি করবেন ওই রকম কিনতে হবে, ভ্যালু থাকতে হবে অবশ্যই প্রায়র প্রপার্টির চাইতে বেশি, কম হলে চলবে না। এবং অবশ্যই আপনার যেটুকু সেল প্রসিড থাকবে পুরোটাই ইনভেস্ট করতে হবে, যেটা বললাম যে অবশ্যই দাম বেশি থাকবেন। এবং অবশ্যই সেম টাইটেল হোল্ডার থাকতে হবে। আগের বারে যদি আপনার নামে থাকে, পরের বারেটারও টাইটেল আপনার নামেই থাকতে হবে। অন্য কোনো টাইটেল হোল্ডার যদি থাকে, ইউ ক্যানট এক্সক্লুড দ্য গেইন। এবং 180 দিনের কথা যেটা বললাম, এটা তো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। যে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন বাড়ি কিনতে হবে, পুরন কোনো বাড়ি এক্সচেঞ্জের ক্ষেত্রে এই সুবিধা পাবেন না। তো এইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, দেন ইউ ক্যান অ্যাভয়েড দ্য ক্যাপিটাল গেইন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি অলসো। জি, আমরা একদম স্পষ্ট হয়েছে, বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জেনেছি। আরো অনেকগুলো বিষয় হাতে রয়েছে জানার জন্য। দেবব্রত চক্রবর্তীর সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ট্যাক্স নিয়ে আলোচনা চলছে। সিপিএ দেবব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। দর্শক টেলিফোন করতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN 24, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, যে কোনো মতামত জানাতে পারেন, ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। টেলিফোন নিয়ে আসি, কে আছেন সাথে? জি জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মানে দুটো, উনি একটু আগে যেটা বললেন যে প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে 6 মাসের একটা যে রিবেট পাওয়া যায় 1031 কি জন্য বললেন, এটা আমি কনফিউজড। এখানে দেখা যাচ্ছে যে স্টক কিনে শর্ট সেলের মাধ্যমে আবার 6 মাসের মধ্যে কিনলে দেখা যায় হিউজ ট্যাক্স ইম্পোজ করা হয় 37% পর্যন্ত। এই একটা কনফিউশন। আরেকটা যেটা, যে আমার জানা মতে আমার একটা পরিচিত লোক, সে স্টক বিক্রি করে 6 মাসের মধ্যে
বাড়ি কিনেছেন ট্যাক্স ফ্রি, তো সেটা দু ধরনের প্রপার্টি হবে। মানে আমি ওনার একটা শুনছি, আমি খেয়াল করে আমার একটু কনফিউশন, এটা একটু ক্লিয়ার করবেন কাইন্ডলি। ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, যাই হোক, আমরা 1031 এক্সচেঞ্জ নিয়ে কথা বলছিলাম, যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে। আমি কিন্তু একটু আগেই বলেছি যে মানে আপনি এই যে 180 ডেজের মধ্যে আপনি যে প্রপার্টি কিনবেন, এটা কিন্তু সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করতে হবে। তো আপনি যেটা বললেন যে ওনার প্রশ্নটা কিরকম ছিল, যে সব সেল করে বাড়ি কিনেছেন। ও শর্ট সেলের ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখুন যে আপনি শর্ট সেল করেন, শর্ট সেল তো নর্মালি যে কেউ যদি মর্টগেজ দিতে আনেবল হয় এবং সেই ক্ষেত্রে তখন বাড়িগুলো শর্ট সেলে যায়। কিন্তু এখন দেখুন যে এখানে আসলে শর্ট সেলের বিষয়টা না, যে আমি একটু আগেই বলছি যে 10th মানে আপনার যদি ক্যাপিটাল গেইন আপনি যদি এক্সক্লুড করতে চান, তো সেই ক্ষেত্রে আমি যে কন্ডিশনগুলো আবারও বলি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। যে প্রথম কন্ডিশন হচ্ছে আপনি যে পূর্ববর্তী বাড়িটা বিক্রি করবেন সেটা শর্ট সেলে বিক্রি করেন, যেভাবে বিক্রি করেন, আপনি যেহেতু শর্ট সেলের কথা বলছেন, কিন্তু আপনাকে অবশ্যই নতুন আর একটা বাড়ি কিনতে হবে উইদিন 180 ডেজের মধ্যে, মানে 6 মান্থের মধ্যে কিনতে হবে। এবং কীরকম বাড়ি কিনতে হবে, সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করতে হবে। এবং আমি এটাও কিন্তু আপনাকে উদাহরণ দিয়েছি, সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস মানে আপনি যদি 1 ফ্যামিলি হাউস বিক্রি করেন, ইউ হ্যাভ টু বাই অ্যানাদার 1 ফ্যামিলি হাউস। আপনি যদি 2 ফ্যামিলি হাউস শর্ট সেলে বিক্রি করেন, ইউ হ্যাভ টু বাই অ্যানাদার 2 ফ্যামিলি হাউস, ব্র্যান্ড মানে নিউ হাউস কিনতে হবে, যেটা 180 ডেজের মধ্যে। শুধু কিনলেই হবে না, এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে 1031 এক্সচেঞ্জের যে লিগ্যাল প্রসিডিওর ফর্ম বলেন বা যে সমস্ত লিগ্যাল প্রসিডিওর আছে, ইউ হ্যাভ টু 100% মেনটেন ফর দ্য বোথ দ্য প্রিভিয়াস সেলিং। আপনি যখন শর্ট সেলে বা এটা বিক্রি করবেন সেটার ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টেশন উল্লেখ করতে হবে যে ইউ আর গোয়িং টু টেক দ্য ক্যাপিটাল গেইন এক্সক্লুশন বাই সেলিং, মানে আপনি 1031 এক্সচেঞ্জে যাবেন, মানে সেলের ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে। আবার আপনি যখন প্রপার্টি রিপারচেস করবেন উইদিন 180 ডেজের মধ্যে, ওইখানেও কিন্তু লিগাল ডকুমেন্টেশন আপনাকে ক্লিয়ারলি উল্লেখ করতে হবে যে আপনি 1031 এক্সচেঞ্জে যাচ্ছেন, লিগাল ডকুমেন্টেশন মেনটেন করতে হবে। এবং যেটা মেইন হচ্ছে যে 180 ডেজের মধ্যে আপনাকে কিনতে হবে ডেফিনেটলি সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি। আবারও বলছি যে যেটা বিক্রি করছেন ঠিক ওই রকম কাছাকাছি একটা বাড়ি কিনতে হবে। আপনার প্রপার্টির ভ্যালু এক্ষেত্রে ফ্যাক্টর, আপনার যে পরিমাণ লেস আপনি বিক্রি করছেন 500,000, আপনার নতুন প্রপার্টিটার দাম হইতে হবে মিনিমাম 500 অর অ্যাবাভ, কম হলে চলবে না। এবং টাইটেল থাকতে হবে সেম নামে, যে নামে বাড়িটা বিক্রি করেছেন আগের সেম টাইটেল ওনারশিপ থাকতে হবে। তো এই সব কিছু যদি আপনি ফুলফিল করেন, তো সেই ক্ষেত্রে তখন আপনি 1031 এক্সচেঞ্জে কোয়ালিফাই করবেন এবং তখন আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে না। এবং আপনি এটাও বলছেন যে স্টক বিক্রি করে বাড়ি কিনেছেন। এখন দেখুন যে স্টক বিক্রি করে যদি বাড়ি কিনেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা 1031-এ পড়বে না, কারণ এটা কিন্তু সিমিলার লাইক অ্যান্ড এক্সচেঞ্জ হলো না। আপনি বিক্রি করছেন স্টক, আপনি কিনতেছেন বাড়ি, এটা কিন্তু সিমিলার লাইক অ্যান্ড এক্সচেঞ্জে পড়ে না। সেই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি তখন এই যে ক্যাপিটাল গেইন এক্সক্লুশনের দিয়ে পাবেন না, বিকজ ইট উইল নট কোয়ালিফাই ফর দ্য 1031 এক্সচেঞ্জ। আমি আশা করবো যে হয়তো আপনার উত্তর মনে হয় যে দর্শকের যে কনফিউশনের জায়গাটা ছিল সেটা অনেক ক্ষেত্রে পরিষ্কার হয়েছে। এমডি গোলাম হোসেন ফেসবুকে যুক্ত হয়েছেন, ফর্ম 1095A, 1095B অথবা 1095C এগুলো ট্যাক্স ফাইল করার সময় রিপোর্ট করতে হবে কিনা? হ্যাঁ, এখন দেখুন এই যে এটা একটা খুবই মানে ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। এই কারণে বলবো যে এই যে 1095A কখন পাবেন, 1095BC কখন পাবেন, এটা একটা ফ্যাক্টর। আপনারা যারা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন বা হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকেরই আছে, আপনারা যারা মার্কেট প্লেস থেকে হেলথ ইন্স্যুরেন্স পারচেজ করবেন, তাদেরকে যারা প্রিমিয়াম দিচ্ছেন মান্থলি বেসিসে, যারা মার্কেট প্লেস থেকে হেলথ ইন্স্যুরেন্স পারচেজ করেছেন, আপনারা কিন্তু 1095A পাবেন। তো সেই ক্ষেত্রে এই 1095A কিন্তু ম্যান্ডেটরি রিপোর্টিং ইন দ্য ট্যাক্স রিটার্ন। এবং আপনি যদি আপনার ট্যাক্স রিটার্নে 1095A যদি রিপোর্ট না করেন, আপনার ট্যাক্স ফাইল কিন্তু সাবমিট হবে না আইআরএস, এটা কিন্তু কি বলে রিজেক্টেড হবে, কারণ আইআরএসের রেকর্ডে আছে যে আপনার 1095A এতে আপনি কোয়ালিফাই করেন। এখন প্রশ্ন হচ্ছে বাকি দুইটা 1095B or C, ওই দুইটা রিপোর্ট ম্যান্ডেটরি রিপোর্টিংয়ে পড়ে না। যারা নর্মালি ফ্রি ইন্স্যুরেন্স নেন, যেমন মেডিকেইড মানে নিয়ে থাকেন, তারা নর্মালি 1095B, এবং যারা এমপ্লয়ারের থ্রুতে হেলথ ইন্স্যুরেন্স পান তাদেরকে 1099C দিয়ে থাকে। তো ওই দুইটা রিপোর্টিং ম্যান্ডেটরিতে পড়ে না, বাট 1095A কিন্তু ডেফিনেটলি আপনাকে রিপোর্ট করতে হবে ট্যাক্স রিটার্ন। এবং এটার কনসিকুয়েন্স, আপনি যদি 1095 রিপোর্ট করেন, আপনাকে কিন্তু আইদার আপনি টাকা রিফান্ড পেতে পারেন এটার জন্য, আবার এডিশনাল ট্যাক্সও আপনাকে ইম্পোজ করতে পারে।
এটা ডিপেন্ড করে যে মানে এই 1095 এ মার্কেট প্লেসের একটা প্রবলেম হচ্ছে যে ওরা কিন্তু ট্যাক্স রিটার্নের সময় কিন্তু ওরা অ্যাডজাস্ট করে নেয় প্রিমিয়ামটা। লেটস সে আপনার যখন ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স পারচেস করেছেন মার্কেট প্লেস থেকে, আপনি ইনকাম ডিক্লেয়ার করেছেন লেটস সে $50,000, তখন কিন্তু ওরা আপনার কাছ থেকে 50,000-এর বেসিসে কিন্তু প্রিমিয়ামটা নিচ্ছে মান্থলি। কিন্তু আপনি যখন ট্যাক্স ফাইল করলেন তখন দেখা গেছে আপনার ইনকাম $80,000, তখন আপনি যদি 1095-এ রিপোর্ট করেন তখন দেখা গেছে এডিশনাল মানে আপনাকে পেনাল্টি করবে ট্যাক্স রিটার্নে। কারণ এই যে আপনি ট্যাক্স এতদিন যে প্রিমিয়াম দিয়েছেন বেসড অন 50,000 ইনকাম যেটা ডিক্লেয়ার করেছেন, তার মানে আপনার প্রিমিয়ামটা কম ছিল। তখন যখন ট্যাক্স ফাইল করবেন 1095-এ রিপোর্ট করবেন, তখন আপনার 80,000 ইনকামের বেসিসে ওই প্রিমিয়ামটা অ্যাডজাস্ট করে এডিশনাল মানিটা আপনার ট্যাক্স রিটার্নের সাথে নিয়ে নেবে। তাই অবশ্যই 1095-এ রিপোর্ট করবেন। 1095BC রিপোর্টিং ম্যান্ডেটরি না। জি, দেবব্রত চক্রবর্তী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আরও কিছু বলার ছিল যে ফাইলিং স্ট্যাটাস নিয়ে আজকে আলোচনা মানে ইচ্ছা ছিল করার, তো যাই হোক সময় সংক্ষিপ্ততার জন্য করা হলো না। আগামী পর্বে আমরা যাই হোক, ট্যাক্স সিজন ইজ অনগোয়িং। আমার একটাই অ্যাডভাইস থাকবে যে আসলে আপনারা খুবই সতর্কতার সাথে ট্যাক্স ফাইল করবেন, যাতে করে কোনো অবস্থাতেই কোনো ইনকাম ডকুমেন্ট মিস না করেন, কোনো পার্সিয়াল ডকুমেন্ট যাতে না রিপোর্ট হয়। এবং ট্যাক্স ফাইলের যে সমস্ত প্রিকিউশন আমরা পূর্ববর্তী অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছি, রেড ফ্ল্যাগ বলেন, বিভিন্ন ফাইলিং স্ট্যাটাস নিয়ে, হেড অফ হাউস হোল্ড বিশেষ করে 1098T, এই সমস্ত বিষয়গুলো, এবং এই যে মাইলেজ ভার্সাস অ্যাকচুয়াল এক্সপেন্স, আপনারা কিন্তু অবশ্যই সতর্কতার সাথে এগুলো রিপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে IRS-এর অডিট এবং হ্যাসাল থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। জি, দর্শকদেরকে শুভরাত্রি জানাবো আমার পক্ষ থেকেও। টিবিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিবিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।